সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমাদের কলা কৌশলীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আজকে 19শে মার্চ পার্সিয়ান গলফের যুদ্ধের 20তম দিন। আমরা জানি গতকাল আছে প্রচণ্ড আঘাত এনেছে আপনার ইরান ইসরায়েলের ভেতরে, তাদের মেট্রো স্টেশন থেকে শুরু করে তারপরে সব কিছু মিলিয়ে আবার দেখলাম যে সৌদি আরবও সরাসরি হুমকি দিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ইরান কূটনৈতিক সমাধান চায় না। আচ্ছা, আসলে ইরান কিভাবে কূটনৈতিক সমাধান চায় না? হ্যাঁ, এবং কারণ আপনি দেখেন ফার্সে পৃথিবীর সবচেয়ে বড় যে গ্যাস উৎপাদন কেন্দ্র, ইরানের যে গ্যাস ফিল্ড, ওখানে হামলা করেছে। হামলার পরেই মানে এটা কিন্তু একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে যুদ্ধটাকে। ইসরায়েল কিন্তু ধাপে ধাপে এগুলোকে ক্রস করতেছে, রেড লাইন অতিক্রম করা হচ্ছে। তো যার ফলে এরপরে কিন্তু ইরান একটা ওয়ার্নিং দিয়েছে এবং 3-4 ঘন্টা সময় দিয়েছে, বলছে যে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এই এলাকায় যে গ্যাস ফিল্ড এবং জ্বালানি স্থাপনাগুলো তারা ঘোষণা দিয়েছে যেগুলোতে আমরা হামলা করব, এবং ওইসব আশেপাশে যেন কোনো বিদেশি বা সাধারণ নাগরিকরা যেন অবস্থান না করে। এবং দেখেন ইরান কিন্তু নিজে হামলা শিকার, এবং ওই হামলাগুলো কিন্তু ইরান যেগুলোতে করতেছে সেগুলোতে থেকে ইরানি এই মার্কিন যুক্তরাষ্ট্রকে জ্বালানি সহায়তা দেওয়া হতো। হ্যাঁ, শুধু যে ওই আরবদের ক্ষেত্র এটা না, ওইখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে জ্বালানি সহায়তা দিতে, এবং এই কারণেই ওগুলো টার্গেট হয়েছে। এবং এগুলোর মালিকানা ইরান আগেই বলেছিল যে যেসব কোম্পানির মালিকানা ইসরায়েল বা আমেরিকানরা থাকবে আমরা ওগুলোতেও লক্ষ্যবস্তু করব। ঠিক সেই জায়গাতেই তারা হামলা করেছে। এবং আপনি আরও এইসব হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা যে চিৎপটাং হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। পেন্টাগনের কাছে $200 বিলিয়ন যুদ্ধের বাজেট। হ্যাঁ, তো এইটা তো বোঝাই যাচ্ছে যে তাদের অবস্থা কিরকম। আর ট্রাম্প আবার মানে ওই যে পাগলামি কথাবার্তা বলছে যে আমরা ইরানের জ্বালানির উপরে হামলা করেছি, এখন আর নতুন করে আর কোনো জ্বালানিতে আমরা হামলা করব না। এটা ওয়াল স্ট্রিট জার্নালে গতকাল ছাপা হয়েছে। তো আপনি দেখেন কাতার এবং সৌদি আরব, হ্যাঁ, ইরানের হামলার পর তারা উল্টো আবার ইরানকে হুমকি দিচ্ছে যে আমরা কিন্তু বসে থাকবো না। আর এদিকে গতকাল আবার ইসরায়েল কিন্তু হেব্রনে ফিলিস্তিনি বেসামরিক লোকদের উপর হেব্রন এলাকায় একটি ইয়েতে হামলা করেছে। এতে তাৎক্ষণিক 4-5 জন নারী নিহত হয়েছে এবং অনেক হতাহত হয়েছে। আর ইসরায়েলের কান নিউজ একটা নতুন খবর দিয়েছে, সেটা হলো যে হরমুজ মুক্ত করার জন্য যে তারা সৈনিকদের সমাবেশ করতে সেনা তৈরি করছে, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সকল আরব দেশের সৈন্যরা থাকতেছে। হ্যাঁ, তো যখন এখানে সকল আরব দেশে থাকতেছে, আবার এদেরকে ইসরায়েল হলো তাদেরকে গোয়েন্দা সহায়তা দিবে। ওকে, ফাইন। হ্যাঁ, তো এগুলো তো খুব মুশকিলের, মানে নতুন আরব বিশ্বকে ট্রাম্প যেটা চাচ্ছিল, ইসরায়েল যেটা চাচ্ছিল আরব বিশ্বকে নামিয়ে দেওয়া। হ্যাঁ, আরব বিশ্বকে এই যুদ্ধে এঙ্গেজ করানো বেশি মাত্রায়। প্রথম দিকে তারা সাড়া দিচ্ছিল না, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে সেটা আগাচ্ছে। ইসরায়েলের যে ফলস ফ্ল্যাগ অ্যাটাক গুলো কার্যকর হয়েছে এখানে। তারপরে আপনি আরেকটা জিনিস দেখেন, এই লেবাননও কিন্তু, লেবাননের যে বাহিনীগুলো, মানে স্বেচ্ছাসেবক বাহিনীগুলো, তারা কিন্তু ইসরায়েলে হামলা যুদ্ধ করেছে, এবং তারা প্রথমবারের মতো 200 থেকে 250 কিলোমিটার পাল্লার সারফেস টু সারফেস মিসাইল ছুড়েছে। এবং এইটা ছিল ইসরায়েলিদের ধারণার বাইরে। মানে এতদিন তারা আগের যুদ্ধগুলো লেবাননের যে বাহিনীগুলো তাদেরকে 50 থেকে 80-90 কিলোমিটার পাল্লার ছুটতো, কিন্তু এখন যখন 200 থেকে 250, তারা এখন কিন্তু খুব আতঙ্কিত। হ্যাঁ, আর কালকে কিন্তু যে আমরা হামলার পরে কাতারের রাস আফফান যে গ্যাস ফিল্ড, ওইটাতে আগুন জ্বলতে দেখেছি। এবং সৌদি আরবে কিন্তু এখন একটা নতুন প্রবলেম, ইসরায়েলের মতো তাদেরও অ্যালার্ট সিস্টেম কাজ করতেছে। ইসরায়েল তো দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তাদের অ্যালার্ট সিস্টেমকে চালু রাখতে পারতো, কিন্তু সৌদি আরব প্রথম দিকেই ধাক্কা খেয়েছে। আর রিয়াদে গতকাল তাদের স্থানীয় সময় রাত 9:21 4টা মিসাইল হিট করেছে, বাংলাদেশি শ্রমিকদের করা ভিডিওতে এটা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু ইরানিরাও এই সোর্সগুলো বলছে, কিন্তু আমাদের বাংলাদেশি শ্রমিকদের আসলে আমরা যতই থামাতে চাই, তারা কিন্তু কেন জানি একটু
উৎসাহ বেশি। নেওয়া। এবং ইরানের পক্ষ থেকেও কিন্তু এই যে বিভিন্ন মেসেজ দেওয়া হয়েছে, বাংলাদেশি শ্রমিকদের বিশেষভাবে বলছে আপনারা কেউ জানালার বাইরে জানালায় থাকবেন না, এই বিভিন্ন স্পট গুলায় থাকবেন না। হ্যাঁ, তারা কিন্তু আমাদের প্রতি জানে যে এখানে সবচেয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করে। হ্যাঁ, এবং ইরানের হামলার ফলে গতকাল মানে প্রথমবারের মতো তেল আবিব কিন্তু ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, তাদের বিদ্যুৎ সংকট। হ্যাঁ, এবং তাদের জন্য তখন এই উদ্ধার কাজও চালানো বিদ্যুৎ সংকটের কারণে এটা কঠিন হয়ে পড়ে। আচ্ছা, এই তথ্যটা ঠিক কিনা? ইরান ঘোষণা দিয়ে ইসরায়েলের যে 5টা বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সেখানে অ্যাটাক করবে, এবং এই 5টা বিদ্যুৎ উৎপাদন থেকে 50% মানে 50% বিদ্যুতের সাপ্লাই হয়। এই ইনফরমেশনটা ঠিক? এই ইনফরমেশনটা আমরাও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি। আর ইরানকে আপনি খেয়াল করবেন মানে কাপুরুষোচিত কোনো কিছু না, সেটা এটা করে এই জন্য যে ইরান সবসময় বলতেছে যে আমরা কিন্তু পাশ্চাত্য যেমন করে কি, ও কোনো যুদ্ধে যখনই হারবে তখন সাধারণ মানুষের উপর বোমা টোমা মেরে ক্যাজুয়ালিটি করে জনগোষ্ঠীর মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে পড়ে, এইটা করার চেষ্টা করে। আর ইরান যেহেতু ইসলামিক রাষ্ট্র, তারা সবসময় ইসলামের নীতিমালা মেনে চলে, এবং ইসলামের নীতিমালায় সাধারণ মানুষকে যুদ্ধের বাইরে রাখতে বলা হয়েছে। এই কারণেই ইরান করে কি, আগে থেকেই যে এলাকায় হামলা করবে ওই এলাকার স্থানীয় লোকদেরকে মোবাইল মেসেজ বা যে কোনো ভাবে জানিয়ে দেয় যে আগামী 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে আমরা হামলা করবো, তোমরা এই এলাকা থেকে সরে যাও, যাতে সাধারণ মানুষ। আপনি আবার এটাও জানবেন যে ইসরায়েলের ভিতরে কিন্তু ইসরায়েলি বি গ্রেডের বা সি গ্রেডের নাগরিক হিসাবে 15 থেকে 20 লাখ ফিলিস্তিনি বসবাস করে। তো তারা তো মুসলমান। হ্যাঁ, তারা স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছিল না, কিন্তু তারা ইসরায়েলের নাগরিকত্ব নিয়েছে। তো যার ফলে আপনি যদি এখানে হামলা করেন, এসব মুসলমানরাও তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এলাকায়, তাদেরও তো হতাহত। তো স্বাভাবিকভাবেই ইরান আগে থেকে এগুলো জানিয়ে দেয়। এবং ইসরায়েলে যে গতকাল এই আলী লারিজানির শাহাদাতের পরে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, এটা ছিল ব্যাপক বিধ্বংসী, এবং ইসরায়েল প্রথমবারের মতো এরকম ব্ল্যাক আউটের সম্মুখীন হয়েছে। আরো আমি তথ্য আসবো, আমি একটু আপনার অনুমতি নিয়ে কয়েকটা কমেন্ট পড়ে আসি। মোজাম্মেল ভাই উনি লিখছেন, বিশ্ব থেকে বিচ্ছিন্ন থেকে ইরান কিভাবে বিজ্ঞানে এত অভাবনীয় সাফল্য অর্জন করেছে যা বিশ্বকে করেছে হতবাক। একটু বলেন তো এটা 30 সেকেন্ডে। কোনটা? আপনার যে বিচ্ছিন্ন থেকেও কেন আপনার বিজ্ঞানে এত উন্নত করেছে, অভাবনীয় বিজ্ঞানে ইরানিরা? আসলে এইটা বোঝার জন্য খুব আহামরি জ্ঞানী হওয়ার দরকার নেই, রকেট সায়েন্স পড়ার দরকার নেই। রকেট সায়েন্স, কারণ ইরানিরা হলো সবসময়, ইরান আর তুরস্ক এটা কিন্তু ইউরোপের একদম দ্বার প্রান্ত। তো যার ফলে ওরা কিন্তু সবসময় ওদের প্রতিযোগিতাটা করে ইউরোপ আমেরিকার সাথে, যে ওরা এই লেভেলে গেছে কি আমাদের কোন লেভেলে। এবং যেহেতু তারা একটা 1000 বছরের সভ্য জাতি, তাদের মধ্যে আগে থেকে এগুলো অনেক আগে লেখাপড়াটা আছে। যেমন আপনি ঢাকায় দেখবেন আমাদের ধানমন্ডি এলাকা আর জিগাতলার ছেলে মেয়েরা সবসময় চায় ধানমন্ডির ছেলে মেয়ের সাথে পড়াশোনা একটা প্রতিযোগিতা, কারণ এরা একটু এলিট, ওরা একটু উচ্চ মধ্যবিত্ত, ওটা ক্রস করতে চায়। ঠিক ইরানিদের মধ্যে তো এই প্রবণতাটা আছে। এবং আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, স্কুল থেকে ইউনিভার্সিটি, যেখানে ইরানি শিক্ষক নেই। এটা খুব সহজেই বোঝা যায়। এবং আপনি জানেন যে শহীদ আলী লারিজানির 2 মেয়ে আছে, এর মধ্যে একজন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেই এই ক্যান্সার গবেষণায় রত ছিল, এবং মার্কিনীরা তাকে এই যুদ্ধের আগে থেকেই চাকরিচ্যুত করে দেয়। গবেষণাও ছিল, চাকরিচ্যুত ছিল। তো এরকম তার মানে বোঝা যাচ্ছে এবং তাদের অবস্থান। এবং যারা ইরানে থাকে তাদের কাছ থেকে শুনছি তেহরানে প্রতিদিন রাতে ইউরোপের ফ্লাইটগুলো নামে, এবং তখন দেখা যায় কি পরিমাণ কোনো সিট খালি থাকে না ইউরোপের যাওয়া এবং আসার। তার মানে ওদের কানেকশনটা কিন্তু আমাদের এশিয়ার চেয়ে ইউরোপ আমেরিকায় বেশি, যার ফলে আপনি যার সাথে থাকবেন তার সাথে কিন্তু আপনার বন্ধু আপনার চেয়ে আগায় যাচ্ছে, আপনি কিন্তু ওই জায়গাটায় মার্চ করবেন। এবং একজন আমার কাছ থেকে একজন তথ্য দিল যে ইরানে পড়াশোনার মান কি, ইরানে নারীদের পড়াশোনার মাত্রা এটা পৃথিবীর যে কোনো জাতির চেয়ে, মুসলমানদের চেয়ে তো বটে, ইউরোপ আমেরিকার চেয়েও বেশি, কোনো কোনো ক্ষেত্রে 99% নারী শিক্ষার হার ইরান। এবং আপনি একজন আমাকে একটা ইরানে থাকে, সে তথ্য দিল যে ইস্পাহান ইউনিভার্সিটিতে শুধু মেডিকেল ফ্যাকাল্টিতে 6000 স্টুডেন্ট, 6000 নট 600, 6000 স্টুডেন্ট মেডিকেল ফ্যাকাল্টির বিভিন্ন বিষয়ে পিএইচডি গবেষণা করছে। মানে আমাদের সারা দেশে 600 পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তা পশ্চিমাদের শুধু গুজবের মুখে এরা পড়ে গেছে আর কি। আর প্লাস হচ্ছে দেখেন, একটা আপনার কথায় তথ্য আমি কিছুটা জানতাম, একটা কথা পরিষ্কার হচ্ছে, আমি পাশ্চাত্য থেকে ভালো জিনিসটা নিচ্ছি, তাদের কিন্তু ওই যে নগ্নতা নিচ্ছে না, আমার সোজা কথা যেটা বলছি, বা অসভ্য যে সংস্কৃতি আছে সেটা কিন্তু নিচ্ছে না। আমার যেটা দরকার যে জ্ঞানে বিজ্ঞান আমি এগিয়ে যাব সেটা নিচ্ছে। নিশ্চয়ই মোজাম্মেল ভাই আপনি আতিক ভাইয়ের কথাগুলো শুনেছেন। জাহেদ আলী লিখছেন, নেতারা সবাই শহীদ হয়ে গেলে যুদ্ধ করবে কারা? যুদ্ধ করতে হলে নেতাদের বেঁচে থাকতে হবে,
সবাই গণহারে শহীদের মৃত্যুবরণ করলে দেশবাসীদের রক্ষা করবে কে? প্রত্যেক নেতা ও যোদ্ধাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুদ্ধ করতে হবে। এটা একটু উত্তর দেন। আচ্ছা, ইরানিরা সবসময় বলে যে আমরা কারবালার সন্তান, আমরা হযরত জাহরা সালামুল্লাহ আলাইহির সন্তান। তো যারা কারবালার সন্তান, জাহরার সন্তান, কারবালার স্পিডে যারা, তারা কিন্তু আসলে এই মৃত্যুটাকে ভয় পায় না। এবং আপনি খেয়াল করবেন 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, 1982 সালে ইরানের যে তৎকালীন শীর্ষ নেতাদের একটা সমাবেশে ইমাম খোমেনি তখনও আসেনি। ওইখানে আপনার বামপন্থী তুদেহ পার্টি ছিল ইরানে, এই তুদেহ পার্টি এবং আরো অন্যান্য ইরানের যে এখন যে রেজা শাহ পাহলভি তার অনুসারীরা মিলে, তখন তো ঠিক বিপ্লবের পরপর 1-2 বছরের মধ্যে ওই সেন্টারটায় বোমা হামলা চালিয়ে একদম তাৎক্ষণিক 82 জন, এই 72 জনের নাকি 79 জন, 72 থেকে 79 এরকম একটা সংখ্যা, এইরকম নেতৃবৃন্দকে একদম স্পট ডেথ। এবং ওইটারই আশেপাশের সময় যে শহীদ আয়াতুল্লাহ রাহবার খামেনি, ওনার ওই যে একটা বক্তব্য দেওয়ার সময় ওই যে ওনার ডায়াসের মধ্যেই কোন একটা বিস্ফোরণ ঘটে, রেকর্ডারে বা কিছু, তো ওইখানে কিন্তু ওনার ডান হাত ক্ষতিগ্রস্ত। তো যার ফলে আপনি খেয়াল করেন ইরানি তৎকালীন যে শীর্ষ নেতৃবৃন্দ, ইমাম খোমেনির ঠিক পরের ধাপগুলোই, হ্যাঁ, এই যে 80 জনের মতো নেতা মেরে ফেললো, তাতেও কিন্তু আপনি এই যে আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিদের দেখেন, বা এখন যে আপনি আহমেদিনেজাদ যাদের নাম শোনা যায়, রাফসানজানি, এরা কিন্তু তৃতীয় চতুর্থ ধাপের নেতা। হ্যাঁ, তো একদম ইমাম খোমেনির সাথে সাথে আয়াতুল্লাহ বেহেশতি, আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারি, যারা মানে বিপ্লবের সবচেয়ে, ইমাম খোমেনির পর তারাই রাহবার হতে পারে। রুহুল্লাহ খোমেনি তো বাইরে ছিলেন, মানে ওনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। না, মানে তখন তো বিপ্লবে ফিরে এসেছিলেন। 79 সালে তো বিপ্লব হলো, আর ঘটনাটা ঘটালো তো 81 বিপ্লবের পরপরই একদম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পুরা মন্ত্রী পরিষদ সহ পুরা বিপ্লবের প্রথম সারির দ্বিতীয় সারির, হ্যাঁ, আয়াতুল্লাহ মুনতাজেরি এরকম অনেক, এগুলো সব শেষ করে দিল। তারপরেও কিন্তু ইরান এখন চলছিল 3rd থেকে 4th ক্যাটাগরি, আরো পরের ধাপ। তো যার ফলে ইরানে এই যে নেতৃত্ব শূন্যতাটা এটা তৈরি হয় না। এটা হয় কি জাহেদ ভাই, যেটা আপনি ঠিকই আছে, আমরা সাধারণ যারা পশ্চিমারা তো এটা প্রেডিক্ট করতে পারে না, কারণ আমাদের যারা মুসলিম কান্ট্রি বা পাশ্চাত্য কান্ট্রির চাইতে সম্পূর্ণ একেবারে মুর্দার ওপিট হচ্ছে ইরান। এদের সিস্টেম ওয়াইজ পুরোটা ইসলামে আপনার উহুদ যুদ্ধ বলেন, তারপর যত বড় বড় যুদ্ধ হয়েছে, যে টেকনিকগুলো ইউজ হয়, ওখানে তলোয়ার হতো, এখানে আধুনিক অস্ত্র ব্যবহার। ইরান কিন্তু সেই পথেই আছে। সবসময় ইরানিদের সাথে মুসলিম কান্ট্রির বিভেদ সৃষ্টি করা হয় এই শিয়া সুন্নি বলে। আসলে সে ধরনের বিভেদ, এটা মার্কিনিরা, ইসরায়েল এবং মার্কিনিরা খুব সুকৌশলে এটা চালু রেখেছে। শিয়া সুন্নি আসলে বিভেদ কি? এটা আপনি এক ধরনের, আপনি নামাজ পড়বেন হাত বেঁধে, আমি হাত ছেড়ে, এগুলাতে তো মৌলিক বিশ্বাস, ইসলামের যে মৌলিক বিশ্বাস, আল্লাহ, পরকাল, হজ, ঈমান, হ্যাঁ, তারপরে রাসূলুল্লাহকে শেষ নবী বানা, এগুলো নিয়ে তো মৌলিক জায়গায় তো কোনো, এখন আপনার ঘরেও দেখবেন আপনাদের 5 ভাই বোন থাকলে এক ভাই মাছের মাথাটা খেতে পছন্দ করে, আরেক ভাই লেজ খেতে পছন্দ করে, আরেক ভাই মাঝখানের পেটিটা খেতে পছন্দ করে। তো এর মানে তো আপনি কেউ মাছ খাওয়ার বাইরে তো সৎ ভাই হলো না, সবাই তো মাছই খাচ্ছে। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমি আরো 2টা কমেন্ট পড়ে আতিক ভাইয়ের কাছ থেকে আজকে বিদায় নিব। মাসুদ লিখছেন, আলী রাজধানী কি শহীদ হয়েছেন? এটা সত্যি, আমি এই খবর শুনে অঝরে কেঁদেছে। জি, উনি শহীদ হয়েছেন, ওনাকে আল্লাহ বেস্ট নসিব করুক। ধন্যবাদ আপনাকে। রনি ভাই লিখছেন, গর্জিয়াস এক্সপ্লেনেশন মাই ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার রনি। ইসলাম লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনাদের খবর খুব সুন্দর ভাই, আপনাদের মারফত ইরানকে জানিয়ে দেন ভারত ও ইসরায়েল কোনো লোক ইরানের জায়গা দেওয়া যাবে না, ওরা ইরানের ইসরায়েলকে তথ্য দিয়ে ইরানকে ধ্বংস করছে। ধন্যবাদ আপনাকে। আতিক ভাই, আজকে শেষ করেন আপনি কয়েকটা কি পয়েন্টে দিয়ে। যেমন আপনি সৌদি পক্ষ থেকে, সৌদি যে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, সে কিন্তু মজার আরেকটা কথা বলেছে যে সৌদি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানের হামলা ছিল একটি সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা। আরে ব্ল্যাকমেইল কি হবে? তুমি তোমার এখানে আমেরিকান ঘাঁটি রাখছো, ফ্রান্সের ঘাঁটি রাখছো, অস্ট্রেলিয়ান ঘাঁটি রাখছো, ইটালিয়ান ঘাঁটি রাখছো, তার মানে তোমার তো নিজের কিছুই নাই। হ্যাঁ, তো তুমি ওদের দিয়ে আমার দেশে হামলা করবা, হ্যাঁ, পিছন দিয়ে বলবা যে না আমি এটা জানি না, এটা তো হইতে পারে না। এক, তারপরে আরেকটা জিনিস হলো যে এই আন্তর্জাতিক যে আণবিক সংস্থার রাফায়েল গ্রোসি 18 মার্চ আমিরাত ভিত্তিক একটি সংবাদ মাধ্যম ন্যাশনালে একটি খবর প্রকাশিত, সেখানে রাফায়েল গ্রোসি বলছেন ইরানে তারা আরেকটি নতুন ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধ কোনো স্থাপনার সন্ধান পেয়েছে, হ্যাঁ, এবং এটি একটি বৃহৎ পারমাণবিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত এবং একটি সম্পূর্ণভাবে ভূগর্ভে নির্মিত। এটা কতটুকু কার্যকর অবস্থায় আছে সে ব্যাপারে আর তিনি কিছু বলেননি। এবং ইরানের কাছে তো এখন মানে বাইরে যে প্রচার আছে 440 কেজি 60% পূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।
তো এগুলাকে যদি 90% সমৃদ্ধ করা যায় তাহলেই পারমাণবিক অস্ত্র নির্মাণ সম্ভব। তো ইরান তো আসলে সবসময় ইরানের সকল রাহবার বলেছে আমরা পারমাণবিক অস্ত্র অর্জন করতে চাই না, কারণ এটা মানবতা বিধ্বংসী, এই খাতে তারা খরচ করতে চায় না। তো যাই হোক, আর ওই যে আসলে ইরানি নেতৃবৃন্দ এরকমই, যে ইরানের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বেঁচে আছেন আব্বাস আরাকচি, তাকে আল জাজিরায় একটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল যে আপনার উপর যে মৃত্যু হুমকি রয়েছে এবং আপনার মাথার দাম ঘোষণা করা হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলেন? তিনি এটা বলছেন যে আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না এবং মৃত্যু দেখলে পালিয়েও যাই না, এটাকে আমরা মনে করি ব্যাজ অফ অনার। তো এই যারা এটাকে ব্যাজ অফ অনার মনে করে, এই জাতিকে আপনি কিভাবে হারাবেন সেটাই। পাশাপাশি আমরা আরেকটা খবর দিতে চাই, এই যুদ্ধের ডামাডোলের মাঝেও আপনি জানতেন যে আফগানিস্তান এবং পাকিস্তান একটা যুদ্ধ বেঁধে গিয়েছিল এবং ভ্রাতৃঘাতী ভয়াবহ যুদ্ধ। আফগানরা দাবি করেছিল 400-র মতো নিহত হয়েছে, যদিও এটা নিরপেক্ষ সূত্র থেকে জানা যায়নি, তারা নিজেরাই দাবি করেছে। আর পাকিস্তান বলেছিল এটা আসলে মাদক নিরাময় কেন্দ্র না, ওইটা আসলে জঙ্গিদের একটা ঘাঁটি ছিল, এই কারণে তারা হামলা করেছে। তো সেটা সৌদি আরব, কাতার এবং টার্কি এদের মধ্যস্থতায় দুই পক্ষের আপাতত একটা রফাদফা হয়েছে, ঈদ উপলক্ষে আপাতত আর হামলা করছেন। আচ্ছা, এটা একটা ভালো সংবাদ। ইরানকে নিয়ে আমরা ভালো সংবাদ দিতে চাই, যদিও আশা খুব কম। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন লিখে পাঠান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে, বারবার আমরা বলছি আমাদের প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি ভিডিওতে আমরা আকুল আবেদন করছি, মধ্যপ্রাচ্যে আমাদের যে ভাই বোনেরা রয়েছেন তারা নিরাপদে থাকবেন। জানালার পাশে, ছাদে কখনোই যাবেন না। আপনার টেলিভিশনে, মোবাইলে দেখেন, আপনারা তো সরাসরি দেখানো সেই রিস্কটা আপনারা নিয়েন না, কারণ ওখানে প্রচণ্ডভাবে ধরপাকড় হচ্ছে। ওখানকার শাসন ব্যবস্থা খুবই খারাপ, মানে ওই অর্থে খারাপ, মানে যারা বাইরের দেশ থেকে যায়, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যায়, তাদের জন্য খুবই কঠিন আইন ওখানে। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আল্লাহ হাফেজ।